তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা পড়াচ্ছিলাম সাইবার নিরাপত্তা আইন 2013। তো সাইবার নিরাপত্তা আইনের 1 থেকে 16 দ্বারা আমরা অলরেডি পড়াইছি। 1 থেকে 16 এর ভিতরে আমরা সংজ্ঞাগুলি পূর্ববর্তী আগের যে ক্লাস আছে সেই ক্লাসে ইনশাল্লাহ ভিডিওটা দেওয়া আছে। তো 1 থেকে 16 এর ভিতরে সংজ্ঞা এবং অপরাধের বিবরণ দেওয়া আছে। আর সাইবার নিরাপত্তা আইনের শাস্তিগুলি হচ্ছে আপনার 17 থেকে শুরু। তো আমরা আজকে শাস্তির ধারাগুলি ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আচ্ছা, খুব সহজভাবে আমরা যদি বলি, 17তে হচ্ছে যদি কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশ করে তার শাস্তি। এখন গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সংজ্ঞা কিন্তু আমরা আগেই পড়ছি, যেটা হচ্ছে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার। 2 এর 6তে গুরুত্বপূর্ণ পরিকাঠামো পড়ছি। আবার গুরুত্বপূর্ণ পরিকাঠামোর যে বিবরণ অনলি 15তেও পড়ছি। এখন এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো কি, এটা সংজ্ঞাটা আমরা আগে পড়ে আসছি, এই জন্য আর রিপিট করতেছি না। গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে তখন তার শাস্তি হবে 17 ধারা অনুযায়ী। বেআইনি ভাবে যদি কেউ প্রবেশ করে তখন তার শাস্তি হবে কত ধারা অনুযায়ী? 17 ধারা অনুযায়ী। আচ্ছা, এখন এই গুরুত্বপূর্ণ মানে বেআইনি ভাবে যদি প্রবেশ করে তখন অবশ্যই সেটা অপরাধ হবে। সেই অপরাধের শাস্তি হবে 3 বছর কারাদণ্ড, 25 লক্ষ টাকা জরিমানা। এখন শাস্তিটা আপনার শিখা মাথা নষ্ট করার দরকার নাই। আর পুলিশের কাজ না এটা। শাস্তি কতদিন হবে, জরিমানা কত হবে, এটা কাজ হচ্ছে ম্যাজিস্ট্রেটের, এটা পুলিশের কাজ না। সুতরাং তাহলে পুলিশের কাজ হচ্ছে ধারা শিখা। ধারাগুলি আমাদের শিখতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে যদি কেউ বেআইনি ভাবে প্রবেশ করে তখন তার শাস্তি হবে 15 ধারা অনুযায়ী। এখানে আরেকটু কথা আছে যে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশ করে যদি কোনো অপরাধ সংগঠন করে তখন আবার শাস্তির মেয়াদটা বেড়ে যাবে। 3 বছরের পরিবর্তে 6 বছর কারাদণ্ড, 25 লক্ষের পরিবর্তে 1 কোটি টাকা জরিমানা হয়ে যাবে। এখন জরিমানা আসলে এটা আপনার শিকার মুখস্থ করে রাখতে পারবেন না, বোঝার জন্য আমি বললাম। তো জরিমানা শিকার দরকার নেই, আপনি জাস্ট এটুকু মনে রাখবেন, গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশের শাস্তি 17 হয়ে গেল। এটুকু জানলেই হয়েছে। এইটুকু একদম নোট নিয়ে সুন্দরভাবে লিখে রাখবেন। কেউ যদি গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশ করে তার শাস্তি হবে 17 ধারা অনুযায়ী। আচ্ছা, এবার আসেন 18। 18তে বলছে যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে বা অনুমতি ব্যতীত কোনো নেটওয়ার্কের মাধ্যমে বা নেটওয়ার্ক ব্যবহার করে কারো কম্পিউটারের মাধ্যমে প্রবেশ করে বা ইলেকট্রনিক্স অন্য কোনো ডিভাইসের মাধ্যমে প্রবেশ করে তার শাস্তি হবে 18। তাহলে আমি একটু সহজভাবে এটা বলার চেষ্টা করি। 17তে হচ্ছে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশের শাস্তি, 18তে কম্পিউটারে প্রবেশের শাস্তি। এখানে শুধু কম্পিউটার বলতে শুধু কম্পিউটার না, অন্য অন্য ইলেকট্রনিক্স ডিভাইসও হইতে পারে। মনে করেন যে কারো সিসি ক্যামেরা বাড়িতে লাগাইছে গোপন তথ্য সংগ্রহ করার জন্য, অথবা আপনার বাড়িতে আপনি সিসি ক্যামেরা লাগাইছেন, আমি গোপনীয় ভাবে আপনার সিসি ক্যামেরার তথ্য আমি নিয়ে গেলাম, এটাও কিন্তু একটা অপরাধ। আচ্ছা, তাহলে 17তে হচ্ছে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশের শাস্তি, 18তে বলছে কম্পিউটারে প্রবেশের শাস্তি। ঠিক আছে, আমি এখানে আরো কথাবার্তা আছে, মনে রাখার জন্য আমি একটা পয়েন্ট বললাম, আর এটা মনে রাখতে পারলেই হবে। এবার আসেন 18 হলো 19। 19 হচ্ছে ঠিক আছে, আপনি কম্পিউটারে প্রবেশ করলেন, কিন্তু প্রবেশ করার পর যদি কোনো কম্পিউটারের ক্ষতি সাধন করেন, ঠিক আছে, কম্পিউটার বিনষ্ট করেন, কোনো ভিতরের কোনো আপনার সফটওয়্যার বিনষ্ট করেন, কিংবা কম্পিউটার সিস্টেম বিনষ্ট করেন, কোনো ফাইল বিনষ্ট করেন, এরকম যদি কেউ করে তখন তার শাস্তি হবে 19 ধারা হবে। তাহলে আমরা এখানে কি পেলাম? 17তে হচ্ছে কম্পিউটারে প্রবেশের, 17তে হচ্ছে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশের শাস্তি, 18 কম্পিউটারে প্রবেশের শাস্তি, 19 হচ্ছে কম্পিউটার বিনষ্ট করার শাস্তি। এখানে আরো কথাবার্তা আছে, আমি জাস্ট একটা পয়েন্ট মনে রাখার জন্য একটা পয়েন্টই মনে রাখতে পারলেই হবে। এবার আসেন 20 হচ্ছে সোর্স কোড পরিবর্তন, পাসওয়ার্ড পরিবর্তন করে দিলেন। এখন আপনি কারো গিয়া গোপনে এভাবে কারো কম্পিউটারে প্রবেশ করলেন, প্রবেশ করার পর আপনি আসার সময় নতুন একটা পাসওয়ার্ড দিয়া কম্পিউটার অফ করে চলে আসছেন, তাইলে তো যে ব্যক্তি কম্পিউটারের মালিক সে তো এসে পাসওয়ার্ড মানে আপনি কি দিচ্ছেন সে তো জানে না, সে কম্পিউটার খুলতে পারবে না।
এরকম যদি কেউ পাসওয়ার্ড পরিবর্তন করে বা সোর্স কোড পরিবর্তন করে তখন তার শাস্তি হবে 20 দ্বারা। এবার আসেন 21। 21 হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো অপরাধ বা প্রপাগান্ডা, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় পিতা জাতির জনক শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় কোনো কিছু ইস্যু নিয়ে যদি কোনো ব্যক্তি উৎসাহমূলক আচরণ করে বা প্রপাগান্ডা চালায়, সেটা ফেসবুকে হোক বাস্তবে যেভাবেই হোক না কেন, যদি কেউ করে তখন তার শাস্তি হবে 21 দ্বারা। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝছেন। এবার আসেন 22। 22-এতে হচ্ছে ইলেকট্রনিক্স জালিয়াতি। আচ্ছা, ইলেকট্রনিক্স জালিয়াতি, ইলেকট্রনিক জালিয়াতিটা কি? 22 হচ্ছে ইলেকট্রনিক জালিয়াতি। ইলেকট্রনিক জালিয়াতি হচ্ছে কোনো ব্যক্তির বিনা অনুমতিতে, ঠিক আছে, বিনা অনুমতিতে কম্পিউটারের কোনো তথ্য, ঠিক আছে, আপনি প্রবেশ করে উক্ত তথ্য যদি আপনি বিনষ্ট করেন কিংবা উক্ত তথ্য যদি মুইসা ফালান কিংবা কোনো নতুন তথ্য যোগ করেন, এটা হচ্ছে ইলেকট্রনিক্স জালিয়াতি। মানে আরো সহজ করে দিই আমি, মনে করেন আপনার একটা কম্পিউটারে আপনি একটা তথ্য ইনপুট দিচ্ছেন। এখন আমি করলাম কি, আপনার এই তথ্যের সাথে আমি অর্ধেক তথ্য মুইসা দিলাম, মুইসা দিয়া কম্পিউটারে রাইখা দিলাম, আর বাকি অর্ধেক তথ্য আমি রাখলাম, কিংবা আমি নতুন অন্য কোনো তথ্য এখানে যোগ করে দিলাম। তাইলে তো কি হলো, এটা হচ্ছে ইলেকট্রনিক জালিয়াতি। ঠিক আছে, 22 হচ্ছে ইলেকট্রনিক জালিয়াতি। আচ্ছা, এবার আসেন 23। 23-এ হচ্ছে ইলেকট্রনিক্স প্রতারণা। ইলেকট্রনিক্স প্রতারণা কোনটা? ইলেকট্রনিক্স প্রতারণা হচ্ছে যদি কোনো ব্যক্তি ডিজিটাল বা ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করিয়া, ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করিয়া কোনো ধরনের অপরাধ করে, ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করিয়া কোনো ধরনের অপরাধ করে, এটাই হচ্ছে ইলেকট্রনিক্স প্রতারণা। যেমন সে যদি আপনার কম্পিউটারের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করিয়া, যেটা ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো অপরাধ সংগঠিত করে, যে কোনো অপরাধ হোক না কেন, সেটাই হচ্ছে প্রতারণা। আর এটা শুনেন, এই প্রতারণার ক্ষেত্রে যে কোনো অপরাধের কথা এখানে বলছে, এটা শুধুমাত্র তথ্য মুইসা দেওয়া না, অন্য অপরাধও হইতে পারে। আর 22-এতে বলছে ইলেকট্রনিক জালিয়াতি। জালিয়াতি বলছে তথ্য মুইসা দেওয়া, তথ্য যুক্ত করা, তারপর হচ্ছে পরিবর্তন করা, লুকায়া ফেলা, অশুদ্ধ ডাটা তৈরি করা, এটাই হচ্ছে ইলেকট্রনিক জালিয়াতি। আর প্রতারণা হচ্ছে কম্পিউটার বা ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করিয়া যে কোনো অপরাধ করাকেই ইলেকট্রনিক্স প্রতারণা বলা। এটা হচ্ছে 23। আচ্ছা, এবার আসেন 24। 24-এ হচ্ছে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা। ঠিক আছে, পরিচয় যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার বা কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেম ব্যবহার করিয়া অপরকে ঠকানোর জন্য নিজের পরিচয় গোপন করিয়া কোনো অপরাধ করে, এটাই হচ্ছে ছদ্মবেশ পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ করে প্রতারণা। তাহলে ছদ্মবেশ ধারণ করে যদি কেউ কোনো প্রতারণা করে তখন তার শাস্তি হবে 24। তাহলে 17 থেকে 24 পর্যন্ত আমরা কিন্তু শাস্তিগুলা পড়লাম। ছোট্ট ছোট্ট করে নোট নেবেন, আমি আরেকবার এই শাস্তির কথাগুলি আমি বলতেছি। 17-তে হচ্ছে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশের শাস্তি, 18 কম্পিউটারের প্রবেশের শাস্তি, 19-এ হচ্ছে কম্পিউটার বিনষ্ট করার শাস্তি, 20-এ হচ্ছে পিনকোড বা সোর্স কোড পরিবর্তন করার শাস্তি, 21-এ হচ্ছে আপনার এই যে জাতীয় কোনো কিছু নিয়ে যদি কেউ প্রপাগান্ডা চালায় তার শাস্তি, 22-এ ইলেকট্রনিক জালিয়াতি, 23-এ ইলেকট্রনিক প্রতারণা, 24-এ হচ্ছে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা। হয়ে গেল। এবার আসেন 25, একদম সহজ। 25-এ হচ্ছে মিথ্যা ভয়ভীতিমূলক তথ্য প্রকাশ করার শাস্তি। যেমন একটু আগে উদাহরণটা আমি দিছিলাম, যেমন কেউ গুজব ছড়ায় দিল অমুক তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো গুজব ছড়ায় দিল যে আইন শৃঙ্খলার অবনতিতে আগামী বছরে এতটা মার্ডার হইতে পারে, ডাকাতি হইতে পারে, এই ধরনের উল্টাপাল্লা যদি কেউ নিউজ দেয়, যেটা ভয় সৃষ্টি হয় মানুষের মাঝে, এমন যদি কোনো আচরণ কেউ করে, তথ্য প্রকাশ করে, তখন তার শাস্তি হতে 25 ধারা অনুযায়ী। ক্লিয়ার? এবার আসেন 26 হচ্ছে অনুমতি ব্যতীত অপরিচিত তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদির দণ্ড। অনুমতি ব্যতীত কোনো ব্যক্তির তথ্য সংগ্রহ করার দণ্ড। আচ্ছা, অনুমতি ব্যতীত মনে করেন যে আপনি একটা কবিতা কিংবা একটা গল্প কিংবা অন্য কোনো কিছু একটা মানে লিখলেন, আমি কি করলাম কি ওই গল্পটা নিয়া, এই গল্পটা আমি নিজে ছাপায়া সেটা আমি বিক্রয় করলাম, তাইলে কি হলো? তাইলে এই যে অনুমতি ব্যতীত তথ্য সংগ্রহ করে যে আপনি ব্যবহার করছেন বা ব্যবসা করছেন, এটার দণ্ড হচ্ছে 26 ধারা অনুযায়ী। তাহলে অনুমতি ব্যতীত যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির তথ্য সংগ্রহ করে, তার শাস্তি হবে 26 ধারা। যেটা তথ্য সংগ্রহ করে সেটা বিক্রয় করতে পারে, দখলে রাখতে পারে, হেফাজতে রাখতে পারে, কাউকে গিফট করতে পারে, কোনো কবিতা, তথ্য বা ছদ্ম গল্প যাই কিছু হোক না কেন। এটা হচ্ছে 26। এবার আসেন 27 হচ্ছে সাইবার সন্ত্রাসী এর দণ্ড। তাহলে 26 আমরা কি পাইলাম? অনুমতি ব্যতীত তথ্য সংগ্রহ করার শাস্তি, অন্যের অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ করার 26। 27 হচ্ছে সাইবার সন্ত্রাসী। আচ্ছা, সাইবার সন্ত্রাসীটা কোনটা? সাইবার সন্ত্রাসী হচ্ছে কোন রাষ্ট্রের প্রতি বা রাষ্ট্রের জনগণের প্রতি বা কোন এলাকার কোন অংশের প্রতি ভয়ভীতি সঞ্চয় করা অভিপ্রায়ে কোন কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেটকে বৈধ প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা বেআইনিভাবে প্রবেশ করা। আচ্ছা, অথবা কোনো মেলওয়ার প্রবেশ করা, কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বা গুরুতর জখম হইতে পারে, এমন কোনো কাজ করাকেই হচ্ছে সাইবার সন্ত্রাসী। আমি আবার ক্লিয়ার করে দিই, সাইবার সন্ত্রাসীটা কোনটা? সাইবার সন্ত্রাসী হচ্ছে, মনে করেন যে আপনার এলাকা, আপনি ঢাকায় বসবাস করেন, এখন ঢাকায় যত মোবাইল নেটওয়ার্ক আসে সমস্ত নেটওয়ার্কের মধ্যে একটা ভাইরাস ঢুকাই দিল, ওই দিন সব মোবাইল অচল। এটা হচ্ছে সাইবার সন্ত্রাসী। আচ্ছা, কিংবা ওই এলাকায় মনে করেন ঢাকার আপনি উত্তর এলাকায় বসবাস করেন, উত্তর এলাকায় যত মানুষ আছে এখানে নেটওয়ার্কের কোনো কাজ করতে মানে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক অফ করে দিল সাইবার কার্যক্রম চালায়া, এইটার নামই হচ্ছে সাইবার সন্ত্রাসী। অথবা এমনও হইতে পারে যে এমন কোন তথ্য প্রকাশ করলো বা এমন কোন বিষয় কম্পিউটারের মাধ্যমে এমন কোন ভাইরাস ঢুকায় দিল বা এমন কোন কাজ করলো, কম্পিউটার বিস্ফোরণ ঘটলো কিংবা অন্য কোনো কারণে কোনো ব্যক্তির মৃত্যু হইলো বা এই কম্পিউটার অপরাধ সংক্রান্ত কারণে কোনো গুরুতর আহত হলো, এইটার নামও সাইবার সন্ত্রাসী। ঠিক আছে? এই এই একটা দ্বারাই কিন্তু মৃত্যুর কথা আছে এই সাইবার নিরাপত্তা আইনে। তাইলে এই 17তে হচ্ছে সাইবার সন্ত্রাসী কার্যক্রম করার শাস্তি কত? 27। আচ্ছা, এবার আসেন, স্যার বলেন। স্যার এই যে কিছুদিন আগে একটা খবর আচ্ছা, শোনা ক্লাসটা গেল রেকর্ড অমুক হচ্ছে, ব্যাংকের প্রশ্ন থাকলে টাকা। পরে করেন, প্রশ্ন থাকলে পরে করেন। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে তো, একটু প্রশ্ন থাকলে পরে করেন। ঠিক আছে আচ্ছা, তাহলে এইখানে আমরা পাইলাম যে 27 হচ্ছে সাইবার সন্ত্রাসী। তাহলে এইখানে সাইবার সন্ত্রাসী কিন্তু মৃত্যু হইতে পারে, সাইবার সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মৃত্যু হইতে পারে। তারা কত? তারা হচ্ছে 27। এবার আসেন 28। 28 হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোন তথ্য বা ভিডিও, অডিও ক্লিপ, কথাবার্তা কোনো ফেসবুকে বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার শাস্তি। তাহলে সহজ ভাষায়, এত কথা আমি তো অনেক কথা বললাম, এত বলার দরকার নেই, আপনি যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তখন তার শাস্তি হবে 28। হয়ে গেল। আচ্ছা, তবে এই পেনাল কোড আইনের কিন্তু ওই যে 95, 98 এই ধরনের কিন্তু কথা একটা আছে, মানে এই 400 আপনার এই 98 295 298 স্যার। হ্যাঁ, কত 295, হ্যাঁ।
200 জি স্যার, 298। 298 আছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা এই ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোন যদি কেউ কোনো তথ্য প্রকাশ করে তখন তার শাস্তি হবে 28 ধারা অনুযায়ী। ঠিক আছে। আচ্ছা, আবার আসেন 29। 29-এ হচ্ছে মানহানিকর কোনো তথ্য প্রকাশ করার শাস্তি। ঠিক আছে, মানহানিকর তথ্য কোনগুলি? যেমন কারো বিরুদ্ধে অপমানকর, হিংসাত্মক আচরণ, এরকম মানহানিকর তথ্য যদি কোনো ব্যক্তি কেউ প্রকাশ করে তখন তার শাস্তি হবে 29 ধারা। 29-এ হচ্ছে মানহানিকর তথ্য প্রকাশ করার শাস্তি কত? 29। যদি কোনো ব্যক্তি ফেসবুকে বা অন্য কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে মানহানিকর কোনো তথ্য প্রকাশ করে অপরের বদনাম কিচ্ছা আছে না এরকম, যে মানহানিকর তথ্য প্রকাশ করে তখন তার শাস্তি হবে 29 ধারা অনুযায়ী। আচ্ছা, এবার আসে 30। 30-এ হচ্ছে ই ট্রানজাকশন। ই ট্রানজাকশন কোনটা? কোনো ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান হইতে ডিজিটাল বা ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করিয়া আইনানুগ কর্তৃত্ব অনুমতি ব্যতীত ই ট্রানজাকশন করা শাস্তি। আচ্ছা, ওই এরকম এরকম করে না যে মোবাইলের পাসওয়ার্ড মানে ফেসবুকের একটা সরি বিকাশের পাসওয়ার্ড দিয়ে আসে টাকা টোকা নিয়ে নেয় অবৈধভাবে, এরকম ঘটনা করছে কিন্তু। তো এরকম যদি কেউ কোনো অপরাধ করে অবৈধভাবে অর্থ, মনে করেন আপনার বিকাশে টাকা আছে 20,000 বা 30-50,000, এখন আপনাকে বললো যে আপনার বিকাশ নাম্বারটা অ্যাক্টিভ করে দিতেছি বা অ্যাক্টিভ থাকবে না আপনি যদি পাসওয়ার্ডটা না দেন, তখন আপনি পাসওয়ার্ডটা দিলেন, দেখলেন যে আপনার টাকা একটিও নাই কিছুক্ষণ পরে। এরকম ঘটনা বহু ঘটছে বাংলাদেশে। ঠিক আছে। তো এই ধরনের ই ট্রানজাকশন যদি কেউ করে, এরকম যদি কেউ অপরাধ করে, ইলেকট্রনিক্স ট্রানজাকশন যদি কেউ করে এই অপরাধের সাথে জড়িত হয় তখন তার শাস্তি হবে 30 ধারা অনুযায়ী। এখন শাস্তি কি হবে? 25 লক্ষ টাকা জরিমানা বা 25 লক্ষ টাকা জরিমানা বা 3 বছর বা 1 বছর কারাদণ্ড, এটা আদালত দিবে। এটা আপনার কতদিন সেটা আপনার দেখার বিষয় না। আচ্ছা, এবার আসেন কত আমরা গেলাম? 30। 30-এ হচ্ছে ই ট্রানজাকশন। এবার আসেন 31, আইন শৃঙ্খলা অবনতি ঘটানো। ঠিক আছে, যদি কোনো ব্যক্তি কোনো সম্প্রচারের মাধ্যমে কোনো ব্যক্তির কথা দ্বারা বা কোনো ব্যক্তির আচরণের কারণে কোনো ব্যক্তির মানে যে পোস্টের কারণে ফেসবুকে বা ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে, ঠিক আছে, এই কোনো মানে এই বিবৃতির কারণে অবনতি ঘটে তখন তার শাস্তি হবে 31 ধারা অনুযায়ী। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধারা কত? ধারা হচ্ছে 31, আইন শৃঙ্খলার অবনতি ঘটে। আচ্ছা, এবার আছেন হ্যাকিং সংক্রান্ত অপরাধ। যদি কোনো ব্যক্তি হ্যাক করে তাহলে এ একটা অপরাধ, তার জন্য তার শাস্তি হবে 14 বছর কারাদণ্ড। আচ্ছা, কম্পিউটারের কোনো তথ্য ভান্ডারের কোনো তথ্য চুরি, কোনো মানে বিনাশ, বাতিল, পরিবর্তন, উহার হ্রাস করা, যেমন আপনার ফেসবুক আইডিটা আরেকজনে হ্যাক করে দিল, আরেকজনে আপনার ফেসবুক আইডিটা অফ করে দিল, এরকম যদি কেউ হ্যাকিং করে, হ্যাকিংটা তো বুঝেন আপনারা সবাই, তো এখন ফেসবুক ইউটিউব চালান, এত বলা লাগে না। তো এরকম যদি কেউ হ্যাক করে আপনার আইডিটা বা আপনার কোনো ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো ইনস্টাগ্রাম, অন্য কোনো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম যদি কেউ হ্যাক করে তখন তার শাস্তি হবে 32 ধারা অনুযায়ী। ঠিক আছে। এবার আসেন 33। খুবই সহজ। 33-এ হচ্ছে অপরাধে সহায়তা করার দণ্ড। এই আইনে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সহায়তা করে, অপরাধ করার জন্য যদি কেউ সহায়তা করে তখন তার শাস্তি হবে 33 ধারা অনুযায়ী। খুবই সহজ। এটা তো অন্যান্য আইনেও আছে অপরাধের সহায়তা, এই সাইবারেও আছে। বলছে যে সাইবার নিরাপত্তা আইন 2023-এ অপরাধের সহায়তা করার শাস্তি হচ্ছে 33 ধারা অনুযায়ী। আচ্ছা, 34 হচ্ছে মিথ্যা মামলা সম্পর্কিত অজস্র ধারা পড়ছেন, যে টু এভেলেবল বিভিন্ন আইনে পড়ছেন, নারী শিশু 17 বিভিন্ন আইনে আছে। তাহলে এই মিথ্যা মামলা সাইবার নিরাপত্তা আইনেও কিন্তু মিথ্যা মামলা যদি কেউ দেয় কাউকে ফাঁসানোর জন্য তখন তার শাস্তি হবে 33 ধারা, 34 ধারা অনুযায়ী মিথ্যা। 33-এ হচ্ছে অপরাধের সহায়তা, 34-এ হচ্ছে মিথ্যা মামলা। আবার আসেন 35। 35-এ হচ্ছে কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন। কোন কোম্পানি যদি কোনো অপরাধ সংগঠন করে তখন তার শাস্তি হবে 35 ধারা অনুযায়ী। আশা করি বিষয়টা বুঝলেন। 35-এ হচ্ছে অপরাধের কি সংগঠনের সহায়তা করে 35। আচ্ছা, এবার আসেন 36, ক্ষতিপূরণ আদেশ দানের ক্ষমতা। আচ্ছা, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীনে ক্ষতিগ্রস্ত হয় তখন ট্রাইব্যুনাল ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। এটা হচ্ছে 36। এটা খুব বেশি মানে ইম্পর্টেন্ট না, তবে জাস্ট আমাদের একটু ধারাগুলি জানতে হবে। 36-এ হচ্ছে ক্ষতিপূরণ আদেশ
দানের ক্ষমতা, ক্ষতিপূরণ আদেশ দানের ক্ষমতা। ক্ষতিপূরণ আদেশ দান ট্রাইব্যুনাল যদি মনে করেন কোনো ব্যক্তি কোনো ভিকটিম ক্ষতিপূরণ দেওয়ার দরকার বা ক্ষতি সে দাবি করে, তখন সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। এটা হচ্ছে ট্রাইব্যুনালের ইচ্ছা। এখানে পুলিশের কোনো কাজ নাই, তবে ধারাটা একটু জানলেন, তেমন ইম্পর্টেন্ট না। 37ও খুব একটা ইম্পর্টেন্ট না, তবে ধারাগুলি জাস্ট আমি পড়াচ্ছি, জাস্ট একটু রিডিং পড়বেন, এটা মুখস্থ করার দরকার নাই। কিন্তু 1 থেকে 36 পর্যন্ত, 35 পর্যন্ত এটা কিন্তু একদম ঠাটা মুখস্থ করতে হবে। দুই একটা বাদ দিলে হবে, যেমন 5 বাদ দিতে পারেন, 6 বাদ দিতে পারেন, 7 বাদ দিতে পারেন, 9 বাদ দিতে পারেন, 10 11 বাদ দিতে পারেন, 12টা পড়তে হবে। 13 14 বাদ দিতে পারেন, 15 পড়তে হবে, 16 বাদ দিতে পারেন, 17 থেকে একদম 35 পর্যন্ত একদম ঠাটা পড়তে হবে, কারণ এটি হচ্ছে 17 থেকে 35 পর্যন্ত শাস্তি, এটা পড়তেই হবে, কোনো মিস দেওয়া যাবে না। আচ্ছা, এবার আসেন 35 হচ্ছে কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন, কোম্পানি যদি কোনো অপরাধ। 36 হচ্ছে ক্ষতিপূরণ আদেশ দানের ক্ষমতা ট্রাইব্যুনাল দিতে পারে। 37 হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান দায়ী না হওয়া, অর্থাৎ তথ্য উপাত্ত বন্দোবস্ত করিবার কারণে কোন সেবাদানকারী প্রতিষ্ঠান এ আইনের অধীনে মানে অপরাধের জন্য দায়ী হবে না। সেবাদানকারী প্রতিষ্ঠান কোনো কারণে আপনার এই, দায়ী করা যাবে না, তিনি যদি প্রমাণ করিতে সক্ষম হন যে সংশ্লিষ্ট অপরাধ বা লঙ্ঘন তাহার জ্ঞাতসারে ঘটিয়াছে, তাহা সংগঠিত না হয়, সেই ক্ষেত্রে তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। এখানে মূল কথাটা হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান দায়ী না হোক। মানে ফর এক্সাম্পল, মনে করেন আপনি কম্পিউটারের দোকানে গিয়া সরকারি কোনো তথ্য কিংবা আপনার ছুটির আবেদন তো এটা তো খুব সরকারি কিছু তথ্য না, মনে করেন আপনার বদলির আবেদন হইতে পারে, কিংবা আপনার সরকারের অন্য কোনো তথ্য একটা আবেদন হইতে পারে, সরকারের কোনো নিকট কোনো আর্থিক সাহায্যের আবেদন হইতে পারে, বা অন্য কোনো আবেদন হইতে পারে, বা অন্য কোনো সরকারি তথ্য হইতে পারে। আপনি বাহিরের কোনো দোকানে যারা মানুষদেরকে সেবা দেয় বা ওই যে মানুষদেরকে টাকার বিনিময়ে অবশ্যই, ওই যে কম্পিউটারের দোকান আছে না, দোকানে গিয়া আপনি মনে করেন যে কোনো তথ্য মানে লিখলেন বা প্রিন্ট আউট করার জন্য পেন ড্রাইভ ভাই বললেন যে আপনার আমার এই প্রিন্ট আউট করে দেন, তখন আপনি প্রিন্ট আউট করলেন। এখন প্রিন্ট আউট করার পরে আপনি এই ছবিটা এই ফটো প্রিন্ট আউট করে নিয়ে আসলেন, কিন্তু ওটা তো স্ক্রিনের মধ্যে রয়ে গেছে, বা অন্য কোনো ভাবে কেউ, অন্য কোনো পাবলিক বা অন্য কোনো ব্যক্তি এটার একটা স্ক্রিনশট দিয়া, কিংবা অন্য কোনো ভাবে এটার একটু পিডিএফ ফাইল বা সফট কপিটা যদি অন্য কোনো ব্যক্তি রাইখা এটা দিয়ে কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করে, এইখানে যদি এই যে সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিক সে যদি তার অজ্ঞাতসারে সে জানে না যে এরকম ঘটনা ঘটছে, এই ক্ষেত্রে সে অপরাধী হবে না। এটাই বলছে 37 যে সেবাদানকারী প্রতিষ্ঠান দায়ী হবে না, তার যদি দোষ না থাকে, আর দোষ থাকলে তো হবে। এই হচ্ছে 37। হ্যাঁ, এবার আসেন 38 হচ্ছে তদন্ত। আচ্ছা, তদন্তটা করবে কি? পুলিশ অফিসার তদন্তকারী অফিসার হিসাবে বলিয়া, মানে পুলিশ অফিসারই মামলার তদন্ত করবে। ঠিক আছে, অন্যান্য আইনের মতো যে পুলিশই তদন্ত করে, তো এই যে সাইবার আইন বই দেখে অন্য কেউ তদন্ত করবে বিষয়টা এরকম না, অন্য কেউ করতে পারে, ম্যাজিস্ট্রেট নিজে তো সব ক্ষেত্রেই করতে পারে, তবে এখানে 38 বলছে যে পুলিশ অফিসারই এটা তদন্ত করবে। এবং একটা সুষ্ঠু তদন্ত গঠন হবে, ট্রাইব্যুনাল বা সরকারের আদেশ দ্বারা একটা তদন্ত গঠন হবে, এবং একটা আইন শৃঙ্খলা মানে দিয়ে দেবো সবজি সাথে একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শিবু বলেন। হ্যাঁ, আর এটা আপনার চিন্তা নাকি, হেডকোয়ার্টার থেকে চলে যাবে, অটো চলে যাবে। আমি দিছি মেসেজ, আমি তো দেই নাই। যাবে যাবে, সবই ছেড়ে যাবে। যাবে যাবে যাবে, সবই ছাড়াই যাবে, সবই দিলেও যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি ক্লাস নিতেছি তো, পরে কল দিন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা পড়লাম যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এটা তদন্ত করবে। আপনার এটা 39 হচ্ছে তদন্ত, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে, এটা 39 বলছে। 40 হচ্ছে তদন্তের সময়সীমা। এখন এই তদন্ত সময়সীমাটা কতদিন?
সবাই ভালো করে বোঝেন, একটু পড়া একটু বেশি হচ্ছে, বেশি হইলেও তো কয়েকটা ক্লাস যেহেতু মিস দিছে একটু কষ্ট করে কভার করে নেবেন। 39 হচ্ছে তদন্তের সময়সীমা। তো অন্যান্য আইনে যেমন তদন্ত সময়সীমা আছে, যেমন নারী শিশু তদন্ত সীমা আছে, নারী শিশু তদন্ত হচ্ছে কত, নারী শিশু তদন্তের সময়সীমা আমরা ওই যে 18 দ্বারা পড়ছিলাম। তারপর অস্ত্র আইনে আপনার 30-এর খ তদন্তের সময়সীমা, মাদক আইনের 31-এ তদন্ত সীমা, এইরকম আছে আর কি তদন্তের সময়সীমা। কিন্তু ওইখানে যে সূত্রের মাধ্যমে তদন্ত সময়সীমাটা হয় এটা এটা না, জাস্ট একটু ধারণা দিলেই হবে। 39-এ বলছে তদন্তকারী অফিসার 90 দিনের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করবে। এটা 39-এর 1-এর পয়েন্ট, 90 দিনের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করবে। আচ্ছা, যদি 90 দিনের মাধ্যমে তদন্ত সম্পন্ন না করতে পারে, আরো অতিরিক্ত 15 দিন সময় পাবে। 15 দিন, 15 কার্য দিবসের কথা বলা নাই, দিনের কথা বলছি। আচ্ছা, যদি নির্ধারিত তদন্ত তারিখের মধ্যে তদন্ত সম্পন্ন না করতে পারে, তাহলে একটা প্রতিবেদন ট্রাইব্যুনালকে অবহিত করবে। ট্রাইব্যুনালের অনুমতি ক্রমে পরবর্তীতে আরো 30 দিন সময় নিয়ে তদন্ত কার্য সম্পন্ন করতে হবে। তাইলে আমরা প্রথম কি পাইলাম, ছোট্ট আকারে যদি আমরা বলি, তদন্তকারী কর্মকর্তা 90 দিনের মধ্যে তদন্ত শেষ করবে, না পারলে আরো 15 দিন। দেখেন কত সহজ। আমি আবার বলি, 39-এর 1-এর কতে বলছে তদন্তকারী কর্মকর্তা 90 দিনের মধ্যে তদন্ত কার্য দিবস না, 90 দিনের মধ্যে তদন্ত শেষ করবে। 90 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না করতে পারে, তাহলে আরো অতিরিক্ত 15 দিন সময় পাবে। ঠিক আছে। আচ্ছা, আবার বলছে যে 90 দিনের মধ্যে পারলো না, 15 দিনের মধ্যেও পারলো না, ট্রাইব্যুনালের অনুমতি ক্রমে আরো 30 দিন সময় পাবে। আরো 30 দিনের মধ্যে কার্যক্রম সমাপ্ত, মানে কার্যক্রম সম্পন্ন করবেন। এরপরে বলছে যদি তদন্তকারী অফিসার কোনো তদন্ত কার্য সম্পন্ন ব্যর্থ হলে ট্রাইব্যুনাল তদন্তের সময়সীমা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, যদি এর ভিতরেও না পারলেও অতিরিক্ত আরো সময় বৃদ্ধি করতে পারেন। এটা 39 হচ্ছে তদন্ত, আর 39 হচ্ছে তদন্তের সময়সীমা, 38 হচ্ছে তদন্ত, আর 39 হচ্ছে তদন্তের সময়সীমা। এবার আসেন 40 হচ্ছে তদন্তকারী অফিসারের ক্ষমতা। আর ডিজিটাল নিরাপত্তা আইনে ছিল অবশ্য 41-এ তদন্তকারী অফিসারের ক্ষমতা, আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা, আর এইখানে দিছে 40-এ তদন্তকারী অফিসারের ক্ষমতা। এখন তদন্তকারী অফিসারের ক্ষমতা কি থাকবে? আচ্ছা, তদন্তকারী অফিসার যে কোনো কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম, কোনো নেটওয়ার্ক, কোনো প্রোগ্রাম, তথ্য বা অন্য কোনো ডিস্ক রিমুভ, ড্রাইভ বা অন্য কোনো উপায়ে সংরক্ষণ করা তাহার নিজের অধিকারে নিতে পারেন। তিনি তদন্ত কার্যক্রমে যে কোনো তথ্য সংগ্রহের জন্য উদ্যোগ নিতে পারেন। এ আইনে তদন্ত পরিচালনা করে তদন্তকারী অফিসার কোনো অপরাধ তদন্তের স্বার্থে যে কোনো বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করতে পারে। এই হচ্ছে তদন্তকারী অফিসারের ক্ষমতা। আমি আর একটু সহজভাবে বলি, তদন্তকারী অফিসারের ক্ষমতা হচ্ছে যে কোনো কম্পিউটারের আপনার কোনো তথ্য, ঠিক আছে, এইগুলি নিজের অধিকারে আনতে পারেন। এটা হচ্ছে তার একটা ক্ষমতা। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোনো তথ্য সংগ্রহ প্রয়োজন হলে সেটা সংগ্রহের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারেন, এটাও একটা ক্ষমতা। ঠিক আছে। আচ্ছা, তদন্তকারী অফিসার যদি মনে করেন যে কোনো বিশেষজ্ঞ বা বিশেষ প্রতিষ্ঠানের সহায়তা দরকার, সহায়তা নিতে পারে। এইটা হচ্ছে তদন্তকারী অফিসারের ক্ষমতা। আশা করি বিষয়টা বুঝছেন। তাহলে আমরা পড়লাম সাইবার নিরাপত্তা আইন 1 থেকে 40 পর্যন্ত। 1 থেকে 40 পর্যন্ত পুরো পিডিএফটা আমি দিয়ে দিব, একসাথে আমি দিয়ে দিতেছি, আবার সবাই সুন্দরভাবে পড়বেন।